হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং সম্পর্কে জানার চেষ্টা করব। তেনার সম্পর্কে অনেক কিছু জানার আছে। তোমরা জানো গত 26শে ডিসেম্বর 2024 সালে ডক্টর মনমোহন সিং মারা গেছেন। তার আত্মার শান্তি কামনা করে ভিডিওটি স্টার্ট করছি। তো তেনার সম্পর্কে আমরা যেমন জানবো এবং তিনি যে টাইম পিরিয়ডে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় যেসব ইম্পর্টেন্ট স্কিমগুলো চালু করেছিলেন, প্রজেক্টগুলো চালু করেছিলেন সেগুলো কী, এবং আজও যেগুলো ভারতবর্ষের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেই জায়গাগুলো থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন হয়। তো তোমরা ভিডিওটি দেখো, অনেক কিছু ইম্পর্টেন্ট জানতে পারবে, তোমাদের অনেকটা কাজে আসবে। ডক্টর মনমোহন সিংয়ের জন্ম হয়েছিল 1932 সালের 26শে সেপ্টেম্বর পাকিস্তানের গা বলে একটা গ্রামে, যেটা আজকের দিনে পাকিস্তানের অন্তর্গত। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের চাকল বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে গা বলে একটা গ্রামে কিন্তু 1932 সালের 26শে সেপ্টেম্বর ডক্টর মনমোহন সিংয়ের জন্ম হয়েছিল। তৎকালীন তো আনডিভাইডেড ভারতবর্ষ ছিল, মানে পাকিস্তানও ভারতবর্ষের অন্তর্গত ছিল। তো 1947 সালের দিকে যখন পার্টিশন হয়, মানে পাকিস্তান ইন্ডিয়া যখন আলাদা হয়ে যায়, তখন ডক্টর মনমোহন সিংয়ের ফ্যামিলি, যেটা আজকের দিনে পাকিস্তানের অন্তর্গত ছিল, তো ওরা ওখান থেকে উত্তরাখণ্ডে চলে আসে এবং তারপরে 1948 সালের দিকে রিলোকেট হয়ে পাঞ্জাবে ফিরে যায়, যেটা ভারতবর্ষের অন্তর্গত, এবং পাঞ্জাবে বড় হয় এবং তারপরে পড়াশোনা। ডক্টর মনমোহন সিং ইকোনমিক্সের ডক্টরেট ডিগ্রি করেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, যেটা লন্ডনে অবস্থিত। তিনি হাইলি এডুকেটেড ছিলেন। তিনি ছিলেন ভারতবর্ষের 13তম প্রাইম মিনিস্টার 2004 থেকে 2014 সাল পর্যন্ত, মানে 10 বছর প্রাইম মিনিস্টার ছিলেন ভারতবর্ষের। তিনি 13তম প্রাইম মিনিস্টার ছিলেন এবং তিনি ছিলেন ভারতবর্ষের ফার্স্ট শিখ প্রাইম মিনিস্টার। 1957 থেকে 1959 সাল পর্যন্ত তোমার পাঞ্জাব ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করেন। তারপরে ডক্টর মনমোহন সিং ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনেও কাজ করেছিলেন 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত। পরবর্তী সময়ে চিফ ইকোনমিক অ্যাডভাইস হিসেবেও ভারতবর্ষের চিফ ইকোনমিক অ্যাডভাইস হিসেবেও কাজ করেন 1972 সাল থেকে 1976 সাল পর্যন্ত। তারপরে আরবিআই গভর্নর হয়েছিলেন 1982 থেকে 1985 সাল পর্যন্ত। হেড অফ দ্য প্ল্যানিং কমিশনের হেড হয়েছিলেন 1985 থেকে 1987 সাল পর্যন্ত। পরবর্তী সময়ে 1991 সালের দিকে ইন্ডিয়াতে তোমার ইকোনমিক ক্রাইসিস চলছিল। তো সেই সময় নিউলি ইলেক্টেড হয়েছিলেন প্রাইম মিনিস্টার ভিপি নরসিংহ রাও। তখন এই ভিপি নরসিংহ রাওয়ের ক্যাবিনেটে ফাইন্যান্স মিনিস্টার হিসাবে কিন্তু ডক্টর মনমোহন সিং নিযুক্ত হন এবং তেনার এই ফাইন্যান্স মিনিস্টারের টাইমেই 1991 সালে ডক্টর মনমোহন সিং প্রথম ভারতবর্ষে লিবারালাইজড ইন্ডিয়াস ইকোনমি চালু করেন এবং ধীরে ধীরে ইন্ডিয়ার ইকোনমি ডেভেলপমেন্ট হতে শুরু করে। তার লিবারালাইজড ইকোনমি যে ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল, সেটা ডক্টর মনমোহন সিংয়ের হাত দিয়ে কিন্তু স্টার্ট হয়েছিল 1991 সালের দিকে। তিনি লিডার অফ দ্য অপোজিশন ছিলেন রাজ্যসভার। তখন তোমার প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্টের সময়, কিন্তু লিডার অফ দ্য অপোজিশন রাজ্যসভার লিডার অফ দ্য অপোজিশন ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সময় তিনি লিডার অফ দ্য রাজ্যসভার হেড ছিলেন। সালটা ছিল 1998 থেকে 2004 সাল পর্যন্ত। পরবর্তী সময়ে কি হয় যে ডক্টর মনমোহন সিং যখন প্রাইম মিনিস্টার হয় 2004 থেকে 2014 সাল পর্যন্ত, তো এই যে 2004 থেকে 2014 সাল 10 বছর প্রাইম মিনিস্টার ছিলেন ভারতবর্ষে, তো এই সময় অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট স্কিম তিনি চালু করেছিলেন, যেগুলো আজও ভারতবর্ষের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট যে প্রজেক্ট স্কিমগুলো, যেগুলো হচ্ছে তোমার ন্যাশনাল রুরাল হেলথ মিশন, যেটা স্টার্ট হয়েছিল 2013 সালে। তারপরে তোমরা জানো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, মানে যেটা আমরা আধার কার্ড হিসেবে জানি। তো ওই সময় 2009 সালে কিন্তু আধার কার্ড এস্টাবলিশ হয়েছিল, শুরু হয়েছিল আধার কার্ড। তো এটাও কিন্তু ডক্টর মনমোহন সিংয়ের সময়ে। তারপরে তোমার ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা NREGA যেটা আমরা বলি, কিন্তু এটা আমরা এখন জানি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট।
এটার আগের নাম ছিল কি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটা চালু হয়েছিল, অ্যাক্টটা চালু হয়েছিল 2005 সালে এবং কাজ করা শুরু হয় 2006 সাল থেকে। এই যখন স্টার্ট হয় তখন নাম ছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এবং এটাকে পরবর্তীকালে রিনেম করা হয় 2009 সালে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট নামে, যেটা আমরা মানরেগা স্কিম নামে জানি। যেটা আমরা গ্রাম এলাকায় দেখতে পারি যে 100 দিনের কাজ আমরা যেটা বলি। 100 দিনের যে কাজের অধিকার, রাইট টু ওয়ার্ক, এটা কিন্তু এই মানরেগা স্কিমের আন্ডারে পড়ে, যেটা আগে মহাত্মা গান্ধী এই টার্মটা আগে মানে লাগানো ছিল না। এটা 2009 সালে এই তোমার মহাত্মা গান্ধীর টার্মটা জুড়ে দেওয়া হয়। পরবর্তীকালে এর নাম প্রথম দিকের নাম ছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এবং 2009 সালের দিকে এটাকে চেঞ্জ করে রিনেম করা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। যেটা 100 দিনের আমরা কাজ বলি গ্রামীণ এলাকায়। এই 100 দিনের কাজ যে গ্রামীণ এলাকায় প্রোভাইড করা হয়, এটা কিন্তু আজও সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এই 100 দিনের কাজটা। এটাও কিন্তু ডক্টর মনমোহন সিংয়ের আমলে স্টার্ট হয়েছে। তারপরে তোমার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে স্টার্ট হয়েছে, যে তোমার তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এটাও কিন্তু ডক্টর মনমোহন সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন কিন্তু এই অ্যাক্টটা পাস হয়। তারপর তোমার যে ব্রিক্স সামিট ব্রিক্স যে সংগঠনটা যেটা স্টার্ট হয়েছিল তোমার যখন ফাউন্ডিং স্টার্ট হয়, আগে ফাউন্ডিং মেম্বার ছিল ইন্ডিয়া, ছিল, চায়না ছিল, তারপর তোমার রাশিয়া ছিল, চায়না ছিল, রাশিয়া, ইন্ডিয়া, এগুলো কি ছিল তোমার ব্রাজিল ব্রিক্সের ফাউন্ডিং মেম্বার। তো ব্রিক্সের ফাউন্ডিং মেম্বারের সময় কিন্তু ইন্ডিয়া ছিল। তাই এইগুলো কিন্তু ডক্টর মনমোহন সিংয়ের আমলে এই কাজগুলো কিন্তু হয়েছিল। তো এর ভিতরে খুব ইম্পর্টেন্ট যেটা তোমার আধার কার্ডের স্টার্ট করাটা, মনরেগা স্কিমটা, তারপরে তোমার সবগুলি খুব ইম্পর্ট্যান্ট আছে এখানে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সবই কিন্তু ইম্পর্টেন্ট স্কিম প্রজেক্টগুলো কিন্তু ডক্টর মনমোহন সিংয়ের আমলে স্টার্ট হয়েছিল, যেগুলো আজও আমাদের দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, স্পেশালি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে মনরেগা স্কিমটা অনেকটা হেল্প করে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার যে আইনটা, সেটা আমাদের তথ্য জানাটা সাহায্য করে, হেল্প করে। ডক্টর মনমোহন সিং কিন্তু কখনোই কিন্তু লোকসভার মেম্বার ছিলেন না, তিনি রাজ্যসভার তোমার মেম্বার ছিলেন। রাজ্যসভার মেম্বার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন, কখনো লোকসভার মেম্বার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেনি। তো রাজ্যসভার মেম্বার হিসেবে তিনি রিপ্রেজেন্ট করেছেন নিজেকে 1991 থেকে 2019 সাল পর্যন্ত। তিনি আসাম থেকে রাজ্যসভার মেম্বার হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন এবং 2019 থেকে 3 এপ্রিল 2024 সাল পর্যন্ত রাজস্থান থেকে কি রাজ্যসভার মেম্বার হিসাবে কি নিজেকে রিপ্রেজেন্ট করেছিলেন। এই যে মহান ব্যক্তি, তিনার জীবনাবসান হয়েছে, মানে তিনি মারা গেছেন 26শে ডিসেম্বর 2024 সালে। তেনার আত্মার শান্তি কামনা করি, তিনি যেখানে থাক যেন ভালো থাকে। আর আমরা এইটুকু বলতে পারি যে এরকম এডুকেটেড, ভালো ইকোনমিক্সে ভালো নলেজ, এডুকেটেড, যারা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কী বলে যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, যেখানে কোনো ন্যাশনাল রিলিজিয়ন নাই, প্রত্যেকটা ধর্মই সমান, যার যেটা মন চায় সে সেটা ধর্ম পালন করবে, কেউ কোনো বাধা নিষেধ দিতে পারবে না। এবং ধর্মের নামে কোনো পলিটিক্যাল লিডার হোক, তারা কিন্তু কোনো স্পিচ দিতে পারবে না। তো আমরা চাইব যে নেক্সট টাইম যেই প্রাইম মিনিস্টার আসুক আমাদের ভারতবর্ষে, তার চিন্তা ভাবনা যেন এরকম হয়, ধর্মের ভিত্তিতে যেন কিছু কোনো স্পিচ যেন না হয় যেখানে সাম্প্রদায়িক তোমার সংঘাত ছড়াই বেশি। সবাই যেন আমরা ভারতবর্ষে যারা বাস করে সবাই মিলেমিশে বাস করতে পারি, এরকম কনসেপ্ট নিয়ে যেন তিনি স্পিচ দেন এবং দেশের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের উন্নতির কথা ভাবি, আনএমপ্লয়মেন্ট কীভাবে দূর করা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করি এবং কীভাবে এডুকেশনটাকে আরও তোমার ভালো করে করা যায়, যাতে এডুকেশনটা সবাই ফ্রিতে পায় সেদিকে ধ্যান রাখে। তারপর দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেশের স্বাস্থ্যর কথা আগে ভাববে। এই জাতীয় রিলেটেড যে ইস্যুগুলো মেন, যাতে এখন বর্তমানে ইনফ্লেশন হয়ে যাচ্ছে, অনেক জিনিসের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, এই যে মূল যে ইস্যুগুলো, কৃষকরা সঠিক দাম পায় না, তাদেরকে হেল্প করা, এই মেন যে প্রবলেমগুলো এইগুলোর উপর বেশি ফোকাস করবে
এই প্রবলেমগুলো স্বাস্থ্য, তারপর তোমার কী বলে এখানে ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, এইগুলো যদি বেশি ধ্যান দেওয়া যায় তো দেশটা এমনি অটোমেটিক ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়ে যাবে। তো মেন টপিকগুলো হটিয়ে যদি অন্য অন্য টপিক নিয়ে আলোচনা করা হয়, ধর্মের নামে হোক অন্যভাবে হোক, সবাই তো মনে হয় সবাই মিলেমিশে আমরা ভারতবর্ষে থাকতে চাই, সেখানে কে হিন্দু কে মুসলিম এরকম কনসেপ্ট নিয়ে যেন কোনো পলিটিক্যাল লিডার যে প্রাইম মিনিস্টার ইন ফিউচারে হবে তার মানসিকতা যেরকম না হয়, সেদিকে আমরা চিন্তা ভাবনা করেই যেন আমরা নেক্সট টাইম ভোট দেবো সেইভাবে, যাতে ভালো প্রাইম মিনিস্টার একটা আমাদের ভারতবর্ষে আসে, যে ধর্মের নামে কোনো ভেদাভেদ করবে না, দেশের ডেভেলপমেন্টের কথা ভাববে, সবাই আমরা এক, এই মানসিকতা নিয়েই যেন তিনি ডেভেলপমেন্টের কথা ভাবে, এরকম একটা মানসিকতা আমরা প্রাইম মিনিস্টার আপকামিং ডেতে আমরা আশা রাখবো। আর ডক্টর মনমোহন সিং যেমন হাইলি এডুকেটেড ছিলেন, দেশের মানে ইকোনমিক গ্রোথের কথা যিনি জানতেন, মানে তিনি যে ইকোনমিক্স ছিলেন, তো ডেভেলপমেন্ট সেই ব্যাপার তিনি ভালোই জানবেন। তো এরকম একটা মানে এডুকেটেড, হাইলি এডুকেটেড, যে যিনি ইকোনমিক্সটা ভালো জ্ঞান আছে, যিনি ডেভেলপমেন্টের কথা জানে ভাবতে পারে, এরকম প্রাইম মিনিস্টার আসলে কিন্তু দেশ ডেভেলপমেন্ট হবে। মানে অ্যাটলিস্ট মানে নলেজ থাকার দরকার আছে, যে ডিপার্টমেন্টে যে নলেজ থাকবে সে তার ক্ষেত্রে সেই ডিপার্টমেন্ট চালাতে সুবিধা হবে। তো আমরা আশা রাখবো যেন ইন ফিউচারে যে প্রাইম মিনিস্টার আমাদের আসবে ভারতবর্ষে, তিনি যেন এডুকেটেড হন এবং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের কথা ভাবেন, দেশের আনএমপ্লয়মেন্ট দূর করার ক্ষেত্রে কথা ভাবেন, দেশের কর্মসংস্থার কথা ভাববে, দেশের ইনফ্লেশন কী করে কমানো যায়, মুদ্রাস্ফীতি কী করে কমানো যায়, এই রিলেটেড ভাববে, দেশের স্বাস্থ্য রিলেটেড ভাববে, দেশের এডুকেশন রিলেটেড ভাববে, এই নিয়ে যেন ভাবনা চিন্তা করে, এই সমস্ত নিয়ে, দেশের সিকিউরিটি নিয়ে, এই যাতে যদি মানসিকতা আমরা প্রাইম মিনিস্টার পাই তো দেশ অটোমেটিক ডেভেলপমেন্ট হবে। নাকি সাম্প্রদায়িক যেসব বিভেদ সৃষ্টি করে স্পিচ দেয়, ধর্মের নামে নানা রকম স্পিচ ছড়াচ্ছে, যেগুলো বলাই আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে কোনো এমন কোনো স্পিচ দেওয়া যাবে না যেখানে ধর্মের নামে কোনো তোমার কোনো কিছু বাজে নিউজ ছড়ায়। এইগুলো মাথায় রেখেই তো যে কোনো স্পিচ দেওয়া উচিত, কিন্তু এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে পলিটিক্যাল যে প্রাইম মিনিস্টারকে চয়েস করবো সেগুলো যেন ভালো হয়, অ্যাটলিস্ট এরকম মানসিকতা রেখেই কিন্তু আমরা ইন ফিউচারে যেন ভোট দিই এবং সেরকম মানসিকতা প্রাইম মিনিস্টারকে চয়েস করি। এবং ডক্টর মনমোহন সিংয়ের আত্মার শান্তি কামনা করে ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।